রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে বালব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আমি এর আগের ভিডিওতে পার্ট 1 আলোচনা করেছি, আজকে পার্ট 2 আলোচনা করব। আপনাতে আমাতে সেই জাতীয় কোনো সম্পর্ক নেই যে মিঠা লাগবে। আমি এখন চটাং কথা বলবো, আর তা না হলে একান্ত যদি মিতালিতে না আনতে পারেন, অভিনয়ে গিয়ে যতটা পারেন মিতালির চেষ্টা করুন। সে সম্পর্কটাও সাময়িক চালিয়ে নেওয়া যায়। কোনটায় থাকবেন চিন্তা করুন। সাধক ভদ্রলোক বললেন, আপনি আমার অনুভূতির কোনো দামই দিচ্ছেন না। আমি 18 বৎসর বহু শাস্ত্র অধ্যয়ন করেছি, বহু সাধু সন্ন্যাসীর সাথে মিশেছি। তাদের সাথে শাস্ত্রগত ও অনুভূতি সম্পর্কে আলাপ করে আমি বেশ তৃপ্তি লাভ করেছি। আপনি এ সম্বন্ধে অনুভূতিতে আসেননি বলে মনে হচ্ছে। আপনার পথ অন্যরকম। ঠাকুর বললেন, কথাগুলো ব্যাঠিক নয় একেবারে। আপনি যখন শাস্ত্র পড়েছেন, বলছেন, কি পড়েছেন না পড়েছেন তা আপনিই জানেন। তবে পরিচয় যা পেলাম, এখন কাকে রাখি আর কাকে ফেলি? আমার লাইন তো অন্য লাইন, সব বেলাইনদের ধরবার জন্য। এর জন্যেই আপনার সাথে বনছে না। খপ্পরে বুঝি পড়ে গেছেন, তাই জ্বালা উঠছে। তাড়া দিচ্ছি, আস্তে আস্তে অনেক বের হবে। প্রশংসা যারা করেছেন আপনার, তারা তো আরও কোন অবস্থায় আছেন। আপনার প্রশংসা যে করেছেন তাতেই বেশ বোঝা যাচ্ছে। আপনার নতুন একটা অনুভূতির মধ্যে যদিও আমি আসিনি, তবে এইটুকুনও হয়েছে, আপনারটা আমার মধ্যে এসেছে, তাতেই যথেষ্ট। সাধক ভদ্রলোকটি সাংঘাতিক চড়তে আরম্ভ করলেন। আমরা বসে বসে শুনছি আর হাসছি। ঠাকুরও মুচকি হাসছেন, আর সাধক কেবল চটেই যাচ্ছেন। তিনি একটু উচ্চস্বরে বলতে লাগলেন, 18 বৎসরের সাধনাই কি মিথ্যা? এ কখনো হতে পারে না। এ আপনার ভ্রান্তি। আপনি আমায় উড়িয়ে দিচ্ছেন। জানেন, আমি দৈনিক 2 লক্ষের ওপর জপ করি, নিরামিষাশী, মিছে কথা বলি না। আপনার কাছে এর কোনো দামই নেই। আপনার বিষয় শুনে যাও একটা ধারণা ছিল, এখানে এসে তাও গেছে। আমি সোজাসুজি কথা বলি, পরোক্ষে বলার কিছু অভ্যেস নেই। ঠাকুর চুপ করে সব শুনছিলেন। এরপর তিনি বললেন, অনেক কথা তো বললেন, আমি কিছু না বলতেই আপনি যে সব ছাড়লেন তাতেই পরিচয় দিলেন। নিজের ফাঁকিতে নিজেই জ্বলছেন। আমি তো বলিনি যে আপনি মিথ্যে কথা বলছেন, ছল করছেন বা ফাঁকি দিয়েছেন। আমি বলেছি আপনারটা ধরা পড়েছে। সন্দেহে যে আপনি আছেন, সেই সন্দেহের ভাষণই জানাচ্ছেন, তা স্বাভাবিক। একটুতেই যখন এ পর্যন্ত বললে তো আর কিছু থাকবেই না। চামড়াখানা পর্যন্ত খুলে দিবেন দেখছি। আর আমি কিছু বলি বা না বলি, আপনাকে সাধু কই বা না কই, আপনি যখন পেয়ে গেছেন, আমার কথা শোনবার জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? এ বিশ্বামিত্রকে ব্রাহ্মণ না বলার মতো যে চটবে তো স্বাভাবিকই। আপনি আর কি চাই? আমায় বসে বসে আর গালি দিলে কি হবে? যা বোঝার ঠিকই বুঝেছি। আপনি লাঠি দিয়ে বাড়ি দিলেও আপনাকে আমি এক বুঝি বুঝব। আপনাকে যা বুঝেছি আমি সে বুঝি বুঝে থাকব। সুতরাং আপনার ওপর খুশি হয়ে বা কী হবে, রাগ করেই বা কী হবে? ঢেউ তো পাছে খেলছে, আপনার ব্যঙ্গ, রাগ, ঝাপটা সেই মতোই চলছে। তাতে আমার কি হলো? আমার বুঝ থেকে জোর করে সরাতে চাচ্ছেন কেন? আপনি কি বলতে চান আমার এই যে এতদিনের অনুভূতি, দর্শন, এসব কি ভ্রান্তি? ঠাকুর বললেন, যদি অনুভূতিতে আসতো তবে আপনার কথাবার্তা সেই ভ্রান্তিহীনের মতো হতো। একজনকে ছোটবেলায় চোখে টিপ দিয়ে 2খানা বাবা দেখিয়ে দিয়েছিলাম।
যাকে দেখিয়েছি সে আঙ্গুল দিয়ে বলে কি আমার দুটো বাবা এক রকম, আর সবাই হাসাহাসি। যে বলছে সে ঠিকই দেখছে, চোখে যে খোঁচা লেগে চোখের প্রেসারে যে দেখছে অবস্থাটি যে বিকৃত, সে সেটা ভুলে গেছে। বস্তুত কিন্তু বাবা একটি। তাই আপনার আবার কোনখানে খোঁচা লেগে কোনখানে কি আটকে আছে, কি হয়ে আটক হয়ে গেছে, কি চোখের সামনে দেখছেন, কোথাকার লাইট কোথায় দেখছেন, উত্তরের লাইট দক্ষিণে দেখছেন কি না কে জানে। পাশের ঘরের বাতি আপনার ঘরে জ্বলছে, কিন্তু আপনার ঘরে বাতি আছে কি নেই তা জানেন না। আপনি ওই আনন্দেই নৃত্য করছেন। আর একবার ছোটবেলায় বাচ্চাদের খেলা দেখছি, একজনকে বললাম তুই নিজে নিজে করতো, দেখবি কত কিছু। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে পায়ে পায়ে লেগে ছেলেটা পড়ে গেছে। তারপর সে দেখে কি 4 ভিটার 4 ঘর লাট্টুর মতো অদ্ভুতভাবে ঘুরতে আরম্ভ করেছে আর চিৎকার করছে। ঘরবাড়ি ঘুরছে, উঠান বাঁকা হয়ে উঠেছে। গয়াতে যেমন গয়াসুর উঁচু হয়ে উঠেছিল, বিষ্ণু যেমন তার পাদপদ্মের স্পর্শে দাবিয়ে রেখেছিলেন গল্পে আছে, সেরকম তার উঠানটা একেবারে খাড়া হয়ে গিয়েছিল। সে চিৎকার করে উঠান বাঁকা হয়ে গেছে, উঠান বাঁকা হয়ে গেছে। তখন আমরা বললাম গয়াসুর মনে হয় তল দিয়ে এসেছে। তাড়াতাড়ি ভয়ে ছেলেটি মুতে দিয়েছে। আমি বললাম আরে সর্বনাশ করলি কি, গয়াসুরের গায়ে শেষবেলায় এই করে দিলি। তখন হাঁ করে তাকিয়ে আছে। তাড়াতাড়ি 1 বালতি জল এনে মাথা ধুইয়ে ফেলা হলো। গয়াসুর যখন গলা দিয়ে উঠে মুখ দিয়ে বেরিয়ে গেল তখন একটু শান্তি পেল। ব্যাপারটা হচ্ছে এখন কোন অসুরের প্রকোপ আপনার ভেতর দিয়ে, তাই বিষ্ণুর পাদপদ্ম না পড়া পর্যন্ত তো সেটা থামবে না। তাই একটা বড়ির দরকার। জ্ঞানানন্দ হতে কয়েকটা জ্ঞানের বড়ি খেয়ে আসবেন, তবে বোঝা যাবে কী অবস্থা আপনার মধ্যে চলছে। আপনিও বাঁকা, আমিও বাঁকা, সুতরাং বন্ধুত্বের ভেতর দিয়ে মিলবেই। আপনি বুঝবেন না এই প্রতিজ্ঞা করেই এসেছেন, আর বুঝলেও বুঝ নিবেন না এই ঠিক করেছেন, আর বুঝলেও ভেতরে নিয়ে কাজ করবেন না তাহা স্থির করেছেন। এরকম অনেক পদার্থের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। যত বোঝাতে গেছি নিজের ভুল বুঝতেও পেরেছে, তবুও সেই চিরপ্রথা সংস্কার এমনই আঁকড়ে ধরেছে যে কিছুতেই আর ছাড়তে পারছে না। সেটা যে আপনার মধ্যেও কিছু কার্যকরী হচ্ছে না তা নয়, বেশ ভালোভাবেই হচ্ছে। এই নিরামিষ খেয়ে যে সাহসিকতার পরিচয় দিলেন, উপকারের দিক দিয়ে কতটুকু এগিয়ে গেছেন বলে আপনার মনে হয়? এখন তো আর চটাচটির মধ্যে কেউ নেই, শুধু দুজনের চটাচটির কথা বলছি। কেউ কাউকে অপমান করছে না, চটার সম্ভাষণ করছে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। এর পরের গল্প আমি পার্ট 3-তে দিয়ে দেবো। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।